জি স্যার। আচ্ছা। কারণ এখন বেশি নাই, ৩০-৩৫ জনের, আরো বেশি হওয়ার কথা ছিল। তো যাই হোক আমরা শুরু করি। যারা পরে জয়েন করবে পরে দেখবে। স্লাইড গুলো দেওয়া থাকবে বিএলসি তে আজকের মধ্যেই দেওয়ার চেষ্টা করা হবে। আর তোমাদের কুইজ তো ছিল সি সেকশনের আজকে, আর হচ্ছে ডি সেকশনের গতকাল। তো কুইজটা আজ ইট ইজ যে নেক্সট উইকে হবে। যাদের বুধবারে ছিল বুধবারই হবে আগামী সপ্তাহের, আর বৃহস্পতিবারে সি সেকশনের ছিল সি সেকশনের বৃহস্পতিবারই হবে ওই টাইমেই, আর ওই সিলেবাসে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে? তো কুইজ জি নিয়ে স্যার। কোনো কোশ্চেন নাই তাহলে। মানে যাদের বুধবারে ছিল বুধবারই হবে ওই টাইমে, যাদের বৃহস্পতিবারে ছিল বৃহস্পতিবারে হবে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আজকের যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে তো দেখতে পাচ্ছ তাই না? ইকোনমিক অ্যানালাইসিস অফ এনার্জি ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, গুড। তো এটা একটা নিউ চ্যাপ্টার। এটা হচ্ছে এনার্জি প্রজেক্ট অ্যাসেসমেন্টের জন্য। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট গুলো করছি অলরেডি। এখন আমরা ফাইন্যান্সিয়াল এন্ড ইকোনমিক অ্যাসেসমেন্ট করব। ইকোনমিক ইনভেস্টমেন্ট মানে ইকোনমি ওয়াইজ, মানে পার্থক্যটা কি ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট আর ইকোনমিক অ্যাসেসমেন্টের, এই জিনিসগুলো পড়বো। আজকে থিওরি ক্লাসটাই মেইনলি দেখানো হবে। থিওরিটিক্যালি কি মিন করতেছে, কি কি একটা এনার্জি প্রজেক্টের কি ক্রাইটেরিয়া, কি কনসিডারেশন করতে হবে, কোর্স রিলেটেড কোন 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 ইস্যুগুলো আনতে হবে যখন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট করব, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক অ্যাসেসমেন্ট করব এই প্যারামিটার। এবং অ্যাট দ্য এন্ডে কিছু ইকুয়েশনও দেখানো হবে, যে ইকুয়েশনগুলো দিয়ে সামনের ইন পার্সন ক্লাসে আমরা হচ্ছে ম্যাথ করব, মানে ইকোনমিক অ্যাসেসমেন্ট যেটা, ইকোনমিক অ্যানালাইসিস যেটা, এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট দুটাই করব। এটা একটা বড় লেন্দি ম্যাথ। এই থিওরিগুলো ভেরি কেয়ারফুলি দেখতে হবে। থিওরি থেকে মার্কস তো থাকবেই ৫-৬ নাম্বার, এবং আমরা ম্যাথ দিব একটা। এই ম্যাথগুলো অনেক বড়, টাইম কনজিউমিং অলসো। সেটা আমরা ডিসকাস করে নেব কোন পর্যন্ত আমরা দিতে পারবো পরীক্ষায়। এবং ভেরি সিরিয়াসলি নিতে হবে এই জন্যই যে এই চ্যাপ্টারটাই ম্যাথ অ্যান্ড থিওরি মিলে, এটার উপরে আমি ক্লাস টেস্টও নিব, আর দ্য সেম টাইম ফাইনাল পরীক্ষাতেও থাকবে। মানে ওপেনলি যদি বলি এটাই কোশ্চিন তোমাদের ফাইনাল পরীক্ষা এবং কিউজ টেস্ট 3-তে। তো সেই জন্য ভেরি সিরিয়াসলি নিবা। থিওরিগুলো বোঝার চেষ্টা করবো, আর ম্যাথগুলো তো আমরা সামনের ক্লাসে করাবো ওয়ান বাই ওয়ান। থিওরিগুলো আমি যাব এখন ওয়ান ওয়ে, আমি শুধু বলে যাব, লাস্টে আমরা ডিসকাস করবো যেন কোশ্চেন থাকে, তাহলে আমরা ডিসকাস করব। ঠিক আছে? আমি শুধু বলে যাই, স্লাইডগুলো দেখায় যাই, খুব ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট যাব না। এখানে ওয়ার্ডগুলো বেশি দেওয়া আছে, সেন্টেন্স আকারে দেওয়া আছে। এটা তোমাদের বেনিফিটের জন্য। তোমরা সাধারণত তো বই ফলো করো না, তো এই চ্যাপ্টার এই স্লাইডগুলো ফলো করলেই এনাফ। তোমার অ্যাডিশনাল যদিও একটা চ্যাপ্টার পিডিএফ আকারে এই চ্যাপ্টারটা যেটা পড়ানো হচ্ছে সেটা বিএলসি তে দেওয়া হবে, অ্যাট দ্য সেম টাইম স্লাইডগুলো থাকবে। আর যে ম্যাথ করাবো, ম্যাথটাও আমি পরে দেবো, এখন দেবো না। ম্যাথ করার পরে, ক্লাসে করার পরে ওটা বিএলসি তে দেওয়া হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো শুরু করি ইকোনমিক অ্যানালাইসিস অফ এনার্জি ইনভেস্টমেন্ট। এখানে বোঝা যাচ্ছে, আমি শুরুতেই বললাম যে আমরা তো এর আগেও পড়ছি, এটা অল অ্যাবাউট ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট গুলো করা আছে। ফাইন্যান্সিয়াল আর ইকোনমিক অ্যাসেসমেন্টের পার্থক্যটা এখানে বুঝতে পারবো, যে কি মানে কেন আমরা ইকোনমিক অ্যানালাইসিস করবো, কি অবজেক্টিভটা গুলো কি। এটা শুধু ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি দেখে না, ইকোনমিক ভায়াবিলিটিও দেখে। আর ইকোনমিক কথাটা একটাই, আমি ইন সামারিতে যদি এই স্লাইডে বলি, তোমরা পয়েন্টগুলো দেখবা যে অবজেক্টিভ গুলো কি কি, বিভিন্ন ধরনের অবজেক্টিভ বলা হচ্ছে, বাট মেইন অবজেক্টিভই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট ইজ ডান, বা ইকোনমিক অ্যাসেসমেন্ট হচ্ছে এটাকে কোনো প্রজেক্ট করবা, তোমার এটা পার্সোনাল বেনিফিট বা ইনভেস্টরের বেনিফিট বা প্রজেক্ট বেনিফিটের বাহিরে এক্সটার্নালি সোসাইটাল বেনিফিট, ন্যাশনাল বেনিফিট যেটাকে কনসিডার করা হয়, বা ন্যাশনাল সিকিউরিটি বা এনার্জি রিসোর্সেস, ওভারঅল যে মানে বেনিফিটটা বা অ্যাসেসমেন্ট প্যারামিটার্স গুলো কনসিডার করা হয় ইকোনমিক অ্যাসেসমেন্টে। যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টে আমি যদি বলি একজন ইনভেস্টর ইনভেস্ট করলো, কত লাভ হলো বা লস হলো, সেটা এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট। যখন একটা প্রজেক্ট একজন করলো, ব্যক্তি বা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন করলো, সেটা তার অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল বেনিফিট প্লাস সোসাইটির কি বেনিফিট হলো, বা কি কি জিনিস কনসিডার করতে হবে, বা এক্সটার্নাল কোন কনসিডার করতে হবে, এই যে অ্যাসেসমেন্টটা সেটা হচ্ছে ইকোনমিক অ্যাসেসমেন্ট। এখানে ইন্ট্রোডাকশনটা নিয়ে আমি মানে বেশি বলবো না। এটা লাস্ট প্যারাগ্রাফে যেটা বলা আছে, দিস অ্যানালিসিস সাপোর্ট ইকোনমিক অ্যানালিসিস সাপোর্টস
ডিসিশন মেকিং, এটা ইজি ডিসিশন মেকিং। কেননা একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট, অনেক কিছু ধরে নেওয়া এক্সাম্পল আমি যদি বলি যে বড় প্রজেক্ট করতেছো, তুমি একটা এনার্জি প্রজেক্ট করতেছো 50 মেগাওয়াটের পার্সোনাল ইন্টারেস্টে, পার্সোনাল, যদি এখানে তোমার বেনিফিট হচ্ছে নাকি এখানে সোসাইটির বেনিফিট হচ্ছে, দ্য ওভারঅল ন্যাশনাল বেনিফিট হচ্ছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমাকে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য ডিসিশন মেকিং এ হেল্প করবে। যেটা যদি ওভারঅল ন্যাশনাল বেনিফিট হয়, এটা ডিসিশন নেওয়া যাবে কিনা, তখন এটা যদি বড় লার্জ স্কেলের প্রজেক্ট হয়, এখানে প্রাইভেট তো এককভাবে সিদ্ধান্ত নিতে পারো না, গভর্নমেন্ট মানে স্টেক হোল্ডার এনগেজ থাকে, স্টেক হোল্ডারের ডিসিশনটার উপরে ডিসিশন। তো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তোমাকে দুটাই করতে হবে, একটা ইকোনমিক অ্যাসেসমেন্ট আর একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট। যে ইকোনমিক অ্যাসেসমেন্ট গুলা মানে এটা কনসিডার করবে এনার্জি সিকিউরিটি, যেটা অল অ্যাবাউট এনার্জি প্রজেক্টের কথা বলছি, তারপরে এনভায়রনমেন্টাল গোলস, লং টার্ম ইকোনমিক গ্রোথ, সবকিছুতে যদি কন্ট্রিবিউট করে তাহলে এই প্রজেক্টটা ফিজিবল ফাইন্যান্সিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি। মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ এনার্জি প্রজেক্ট, যদি কি প্যারামিটার গুলো আপাতত দেখে রাখো, যে কি প্যারামিটার গুলো কি বলতে চাই, কি ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে কনসিডার করতে হয় এনার্জি প্রজেক্টের। ক্যাপিটাল ইন্টেন্সিভনেস, কি পরিমাণ ক্যাপিটাল লাগবে, সেটা কত বেশি এটা কম, সেটার উপর দেখতে হবে। প্রজেক্টের আউটকামের উপর নির্ভর করে, আউটকাম বেশি হলে ইন্টেন্সিভ ইনভেস্টমেন্ট হতে পারে। অ্যাসেট স্পেসিফিসিটি সেটা কনফার্ম করতে হবে, যে স্পেসিফিক অ্যাসেট তোমার, ইভেন এটা হচ্ছে ডিগ্রি অফ স্পেস, কতখানি তুমি অ্যালোকেশন করতে পারবে, কতখানি নন অ্যালোকেশন করতে পারবে, সেই জিনিসটা স্পেসিফিক। আর অ্যাসেটটা ভালনারেবল, রিস্ক ফ্রি কিনা, এই জিনিসটাও কেয়ারফুলি দেখতে হবে। লং লাইফ অফ অ্যাসেটস, অ্যাসেট বলতে তো বোঝাও যে একবারে পিওর যেটা সম্পদ আমাদের, যে মানি, এনার্জি ইনভেস্টমেন্ট লং লাইফ, যেটা একটা পিওর ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে তুমি যেটা করবা লং লাইফ অফ অ্যাসেটস। সেটা এই ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স ফর এনার্জি প্রজেক্ট। লং গেস্টেশন পিরিয়ড, বিগ সাইজ, সাইজ যদি বড় হয় সেখানে কি কি জিনিস, যে তখন দেখা যাচ্ছে সোসাইটাল ইম্প্যাক্টটা বেশি হবে, সেই জিনিসটা ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স। এখানে দুইটা ফিগারে লেফট হ্যান্ডে বলা আছে হচ্ছে ইকোনমিক ইভ্যালুয়েশন, আর রাইট হ্যান্ডে বলা আছে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন। তোমরা লক্ষ্য করে দেখো, রাইট হ্যান্ডে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে অল অ্যাবাউট মনিটরি ভ্যালু দিয়ে ইভ্যালুয়েশন করা আছে। এখানে সোসাইটাল বা ন্যাশনাল বা আদার বেনিফিটস বা এক্সটার্নাল বেনিফিটস কোনো কিছুই দেওয়া নাই। রাইট সাইডে দেখো, যেটা ফ্লো, যেটা ইনভেস্টমেন্ট করতেছো, যেটা রেড কালারের, সেটা আউটসাইডে চলে যাচ্ছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অপারেশন মেইনটেনেন্স কস্ট, ট্যাক্স, অল অ্যাবাউট ইট ইজ মানে কস্ট রিলেটেড। আর দেখো যেটা রেভিনিউ ইনকাম, যেটা সেটা ইন্টারনাল, এটা হচ্ছে ভিতরে ইন করতেছে, মানে এখানে দেওয়া আছে এই সার্কেলের মধ্যে। ইকুইটি আর ডেপথ, যে যখন লার্জ স্কেলের প্রজেক্ট করবা এই দুটো থাকে। সাধারণত এককভাবে কোনো ইনভেস্টর 100% ইকুইটি ইউজ করে না, এটা হচ্ছে সাধারণত 49-51% যত লার্জ প্রজেক্টের দেখা যাচ্ছে ইকুইটি, নিজস্ব সম্পদ, নিজস্ব ক্যাপিটাল। ধরুন ইকুইটি বলতে ওই প্রজেক্ট প্রাইভেট ইনভেস্টরের নিজস্ব ক্যাপিটাল, আর লোন হচ্ছে 49% বা 51%, সেটা সাধারণত ব্যাংক থেকে হোক, আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে নেওয়া হয়। যখন ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টে একটা লার্জ স্কেলের প্রজেক্টের এই জিনিসগুলো কনসিডার করতে, কত পার্সেন্ট ইকুইটি, কত পার্সেন্ট ডেপ্ট হলে কত পার্সেন্ট ব্যাংক ইন্টারেস্টে, এই জিনিসগুলো আসবে। আর লেফট সাইডে দেখো ইকোনমিক ইভ্যালুয়েশন, ভেরি সিম্পলি বলে দিচ্ছে, বাট এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এনার্জি বেনিফিট, ইকোনমিক বেনিফিট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। তুমি যে প্রজেক্টটা করলা এতে সোশ্যাল ডেভেলপমেন্ট কতখানি হচ্ছে। যখনই এনার্জি প্রজেক্টের কথা হয়, যে শুধু একজন ব্যক্তি যে লাভ করবে, যে ওই প্রজেক্ট ইমপ্লিমেন্টার, যে ইনভেস্টর যে শুধু বেনিফিট পাবে তাও না, এটা যদি ন্যাশনাল ইকোনমিতে হেল্প করবে, গ্রিডের যদি এনার্জি সাপ্লাই বাড়াতে পারে, যদি সাপ্লাই লাগে, ডিমান্ড লাগে থাকে অতিরিক্ত, সেই জিনিসগুলো এখানে আনতে হবে ইকোনমিক অ্যাসেসমেন্টে, ইকোনমিক ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। মেইন কথা, নট অনলি ফাইন্যান্সিয়াল বাট অলসো সোসাইটাল বেনিফিট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইকোনমিক ডেভেলপমেন্টটা বা আদার সাস্টেনেবিলিটি ব্যাপারটা আসবে ইকোনমিক ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। এখানে ডেফিনিশন দেওয়া আছে ইকোনমিক অ্যানালিসিস কি, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস কি। তার শেষের প্যারাগ্রাফে যদি পয়েন্টটাই যদি আমি বলি, ইকোনমিক অ্যানালিসিস মেজার্স সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল বেনিফিট, এটাই যদি মনে রাখতে হবে যে ইকোনমিক অ্যাসেসমেন্টটা তোমাকে সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল বেনিফিটটা আনতে হবে, এটা এই অ্যাসেসমেন্টটাই করতে হবে। হোয়াইল ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস মেজার প্রাইভেট প্রফিটেবিলিটি, ফাইন্যান্সিয়ালটা
শুধু প্রাইভেট প্রফিটেবিলিটির উপর ডিপেন্ড করে বা প্রজেক্ট ইনভেস্টরের প্রফিটেবিলিটি ডিপেন্ড করে, বাট ইকোনমিক মেজার ক্ষেত্রে বা ইকোনমিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সেটা প্লাস ওটাও থাকে, প্লাস সোসাইটি অ্যান্ড ন্যাশনাল বেনিফিটটা মানে অবশ্যই এটা কনসিডার করতে হয় বা এটা অ্যাসেসমেন্ট করতে হবে। ইসেনশিয়ালস ফর অফ দ্য ইকোনমিক অ্যানালাইসিস অফ প্রজেক্টস, মানে কি কি মানে জিনিস ইসেনশিয়াল তুমি ইকোনমিক অ্যানালাইসিস করতে গেলে লাগবে একটা প্রজেক্টের। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা দেখে নিবা। এটা হচ্ছে মেন কথা যে একটা বড় প্রজেক্ট হলে এটা প্রাইভেট সেক্টরের প্রজেক্ট না প্রাইভেট সেক্টর, কে কনসিডার করবে, এটা প্রাইভেট সেক্টর করবে না পাবলিক, এটা লার্জ স্কেলের কথা বলছি। তারপরে ফিসক্যাল ইম্প্যাক্ট অফ দ্য প্রজেক্ট, ফিসক্যাল ইনকাম বলতে যে আমরা যে অর্থ বছরের কথা বলি, এই অর্থ বছর পরের অর্থ বছর, এখানে অল রিলেটেড, ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, ট্যাক্স, ভ্যাট, অনেক কিছু রিলেটেড সেটার সাথে থাকে। ইফিসিয়েন্সি অ্যান্ড ইকুইটি অফ কস্ট রিকভারি, ইকুইটি তো আমি বললাম যে নিজস্ব ক্যাপিটাল, নিজস্ব যে তোমার অ্যাসেট যেটা ইনভেস্ট করবে সেটা হচ্ছে ইকুইটি, আর হচ্ছে আদার হচ্ছে ডেট যেটা লোন নেবে ব্যাংক থেকে বা আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে, এটা রিকভারির ইফিসিয়েন্সি কিরকম সেটার উপরে ডিপেন্ড করবে। তবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অফ এ প্রজেক্ট, একটা প্রজেক্টের এটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কি সেই জিনিসগুলা আনতে হবে। এগুলো হচ্ছে ইসেনশিয়াল প্যারামিটার অর ইন্ডিকেটরস টু কনসিডার। তারপরে তুমি যদি ফলোইং দ্য প্রিন্সিপাল ইকোনমিক অ্যানালাইসিস ইনভলভ আদার কি কি জিনিসগুলো নিয়ে আসবে, যে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন এস্টিমেশন কস্ট রিলেটেড টু ইনভেস্টমেন্ট, এটা ইন জেনারেল ফাইন্যান্সিয়ালের মতো। তারপরে বেনিফিট অবটেন্স ফ্রম দ্য ইনভেস্টমেন্ট, তারপরে কম্পারিজন অফ কস্ট বেনিফিট, এটা সিম্পল কস্ট বেনিফিট এটা থাকবে। তারপরে ইফ দ্য প্রজেক্টস এক্সিড দ্য কস্ট ইনভেস্টমেন্ট ইন প্রজেক্ট, এটা সাধারণত যেটা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট করা হয় তেমনটি। তো কস্ট রিলেটেড ইনফরমেশন গুলো তোমাকে লাগবে, ডিটেল কস্ট ইনভেস্টমেন্ট অ্যাসেসমেন্ট করবা, অ্যাট দ্য সেম টাইম বেনিফিট অ্যাসেসমেন্ট করবা। তারপরে যে পার্থক্যটা যদি বিগার হয় বেনিফিট, তাহলে তো এটা অ্যাকসেপ্টেবল এবং গো হেড প্রজেক্ট। কস্ট, এখন কস্টেরও বিভিন্ন প্যারামিটার আছে, বিভিন্ন ধরনের ইনপুট প্যারামিটার যেগুলো কনসিডার করতে হবে বা ক্যালকুলেশনে আনতে হবে। হিস্টোরিক্যাল কস্ট, যে কোনো কিছুর হিস্টোরিক্যাল কস্ট কত, মানে এটা অবশ্যই দেখতে হবে। এনার্জি প্রাইসের ক্ষেত্রে শুধু প্রোডাকশন বা সেল প্রাইস না, বাট এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে কি কি লাগবে, কোন কোন ফুয়েলের উপর ডিপেন্ডেন্ট, যে ইকুইপমেন্ট করতেছো, যে ইউজ করতেছো তার কস্ট কিরকম, সেটা বাড়তেছে না কমতেছে, সেই ট্রেন্ডগুলো অবশ্যই লাগবে। তারপরে রিপ্লেসমেন্ট কস্ট, যে মানে এটা যদি একটা ইকুইপমেন্টের লাইফ টাইম 10 বছর হয়, তাহলে রিপ্লেসমেন্ট 10 বছর পরে কত হবে সেই গুণটু করতে হবে। অপরচুনিটি কস্ট, তারপরে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টটা কাকে বলে, এটা নতুন টার্ম যে মার্জিনাল কস্ট। এটা একটা মানে মনে রাখতে হবে তোমার, যেহেতু ইকোনমিক এনার্জি ইকোনমিক্স পড়তেছো, মার্জিনাল কস্ট হচ্ছে যে কোনো প্রোডাক্টেরই যে কোনো ক্ষেত্রেই যে 1 ইউনিট অ্যাডিশনাল করতে যে কস্টটা হবে সেটা হলো মার্জিনাল কস্ট। ধরে নাও তুমি 1000 ইউনিট ইলেকট্রিসিটি তৈরি করতেছো বা করতে যে যা খরচ হচ্ছে অ্যাডিশনাল আর 1001 ইউনিট করতে কত লাগবে, ওই 1 ইউনিটের যে প্রাইসটা সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। যে কোনো প্রোডাক্ট তুমি বাইসাইকেল বা বাইক বানাচ্ছ 1000 মানে এটা তো ইন্ডাস্ট্রি, তো 1001টা বানাইতে একটা অতিরিক্ত করতে কত খরচ বেশি পড়বে সেটাই হচ্ছে মার্জিনাল কস্ট। এই ডেফিনেশন গুলো একটু দেখে নিতে হবে। তারপরে এখানে সাঙ্ক কস্ট আছে, কন্টিনজেন্সিস আছে, ওয়ার্কিং ক্যাপিটাল আছে। সাঙ্ক কস্টটা কি? সাঙ্ক কস্টটা হচ্ছে কি, ধরে নাও পাওয়ার প্ল্যান্ট আছে, আগে ছিল এখন নাই, বা কিছু কিছু ইকুইপমেন্ট আছে তুমি ওটা রিইউজ করবা, নতুন করে ওখানে প্রজেক্ট করবা, মানে অলরেডি কিছু ইনভেস্টেড ওখানে ইনভেস্ট করা আছে যেটা নতুন প্রজেক্টে তুমি ইউজ করতে চাও, সেগুলো হচ্ছে সাঙ্ক কস্ট। কন্টিনজেন্সিস শুনলেই তো বোঝা যাচ্ছে যে এটা ভ্যারিয়েশন, মানে এটা আনসার্টেনটি, মানে এই জিনিসগুলো কি কি হইতে পারে, অ্যাডিশনাল ট্যাক্স, ভ্যাট বা গভর্নমেন্ট প্রাইস, এগুলো হচ্ছে কন্টিনজেন্সি। কোনো এনিথিং অ্যাডিশনালি ইম্পোজ যেটা তোমার আউট অফ কন্ট্রোল, তুমি ন্যাশনাল লেভেলে গভর্নমেন্ট কোনো ইম্পোজ করলো যেটা প্রজেক্টের উপরে কি ইম্প্যাক্ট করতে পারে সেই জিনিসটা এখানে আনতে হবে। তারপরে ট্রান্সফার পেমেন্ট, ডেপ্রিসিয়েশন, এই টার্মগুলো বলা হয়েছে। ডেপ্রিসিয়েশন যেটা হচ্ছে তুমি ডেপ্রিসিয়েটেড ভ্যালু বা প্রেজেন্ট ডিসকাউন্ট কস্ট বা ডিসকাউন্টেড কস্ট, এই জিনিসগুলোই এইগুলো আনতে হবে। এটা কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল টার্মসের যেভাবে আমরা আগে ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট করছি এনার্জি প্রজেক্টের, সিমিলারলি। তারপরে এক্সটার্নাল কস্ট করা, দেখো যে এক্সটার্নালিটিস, এক্সটার্নাল যে কোনো প্রজেক্টে যখন করবা, আমি একটা ক্লাসের সময় তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে একটা
সোলার পাওয়ার প্রজেক্ট করবা, এট দ্য সেম টাইম তুমি কোল পাওয়ার প্রজেক্ট করলা। কোল পাওয়ার প্রজেক্ট করলে দেখা যাচ্ছে যে এটা ইকোনমিক্যালি ভাইবল, কোল কস্ট কম বা টেকনোলজি ম্যাচিওর, সবকিছু মিলে এফিসিয়েন্সি ভালো, দেখা যাচ্ছে ইউনিট জেনারেশন কস্ট মে বি লেস দেন সোলার পিভি। বাট হোয়াট অ্যাবাউট দ্য এক্সটার্নালিটি কস্ট? এক্সটার্নালিটি কস্ট বলতে জাস্ট মনে রাখো যে সোলার পাওয়ার প্ল্যান্ট তো হচ্ছে তোমার ইমিশন জেনারেট করতে, ইমিট করতেছে না, CO2 ইমিশন বলো, নক্স সক যাই বলো, কিছু করতেছে না। বাট সেম টাইম কোল পাওয়ার প্ল্যান্ট কিন্তু তুমি বিভিন্ন ধরনের ইমিশন গুলো হচ্ছে, ইমিশন ধরো CO2 ইমিশন হতে পারে, সক্স হতে পারে, নক্স হতে পারে, ইমিশন গুলো হতে পারে। তো এই ইমিশন গুলো যদি গভর্নমেন্ট বলে যে না, তুমি যদি একটা এই ইমিশন করো, প্রত্যেক টোন অফ ইমিশনের জন্য তোমাকে কস্ট পে করতে হবে, এই ধরনের কস্ট হচ্ছে অ্যাডিশনাল কস্ট বা এক্সটার্নালিটি। ইটস ট্রু দ্যাট হোয়েন তুমি যখন এখন কনভেনশনাল পাওয়ার প্ল্যান করবা, এক্সটার্নালিটিটা অনেক সিগনিফিক্যান্ট। এখন যেহেতু গভর্নমেন্ট বা প্রত্যেকটা গভর্নমেন্ট এই যে এনডিসির মাধ্যমে নিজেকে যে মিশন কন্ট্রোল করতে চাচ্ছে, তুমি যদি বাড়ো তোমাকে অ্যাডিশনাল পে করতে হবে। এবং তোমাদের ক্লাসেও বলছিলাম অনেক দেশে আছে যদি তুমি কার্বন কন্টেন্ট ফুয়েল ইউজ করো কোনো প্রজেক্টের জন্য বা যে কোনো ইভেন ভেহিকেল রান করার জন্য, তোমাকে অ্যাডিশনাল পে করতে হবে। এই অ্যাডিশনাল পেমেন্টটাই হচ্ছে এক্সটার্নালিটিস। তো এতগুলো প্যারামিটার কনসিডার করতে হবে ইকোনমিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। তুমি জাস্ট টার্মগুলো দেখে নাও এবং বোঝার চেষ্টা করবে কোনটা মানে টার্মস গুলো ইউজ করতে হবে ইকোনমিক অ্যাসেসমেন্টের জন্য, এট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট। তারপরে তোমার বেনিফিট দেখতে হবে, ইনক্রিমেন্টাল আউটপুট, আউটপুট কি বাড়তেছে না কমতেছে, কিরকম হচ্ছে সেটা, নন ইনক্রিমেন্টাল আউটপুট, আদার বেনিফিট, কনজিউমার সারপ্লাস, মানে কনজিউমার যেটা আছে, ধরুন একসময় আমরা বলি না যে সারপ্লাস হয়ে গেছে মার্কেট, একটা মার্কেট স্যাচুরেট হয়ে যায় যখন আর কিছু দেখা যাচ্ছে একই লেভেল, তো তার চেয়ে তুমি যদি প্রোডাক্ট বাড়াও তখন বেশি সেল হবে না, ডিমান্ড যদি না থাকে তখন ওটা সারপ্লাস মার্কেট হয়ে যায়। এই টার্মস গুলো দেখতে হবে। তারপরে ভ্যালুয়েশন অফ কস্ট বেনিফিট, তুমি কিভাবে কস্ট বেনিফিট ইভ্যালুয়েশন করবা সেটা এখানে বলা আছে। মানে এটা ইনপুটের ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে থেকে, ইনপুট মানে তোমাকে কস্ট রিলেটেড কত ইনভেস্ট করতেছো সেই রিলেটেড যে ইভ্যালুয়েশনটা, সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ প্রজেক্ট ইনপুট, আর আউটপুট হচ্ছে মানে বেনিফিট রিলেটেড। এখানে শ্যাডো প্রাইসের কথা বলা আছে, মার্কেট ডিস্টরশনস বলা আছে। শ্যাডো প্রাইস কি? শ্যাডো প্রাইস বলতে এমন একটা, শ্যাডো বলতে তো বোঝা যে অনুমান নির্ভর, মানে একটা শ্যাডো। তো সেটা হচ্ছে শ্যাডো প্রাইস। একটা প্রোডাক্ট ধরো মার্কেটে নাই, নিউ প্রোডাক্ট, ওর প্রাইস কত হবে তোমার জানা নাই, বাট তুমি এই কাইন্ড অফ এস্টিমেটেড মনিটরি ভ্যালু, শ্যাডো প্রাইস। এই জিনিসটা তোমাকে যদি ইনপুট প্যারামিটারের ক্ষেত্রে এই বা আউটপুট প্যারামিটার, এই জিনিসটা কনসিডার করতে হবে আউটপুট প্যারামিটারের ক্ষেত্রে, যে শ্যাডো প্রাইসটা, যে তুমি যে প্রজেক্টটা নিচ্ছ তার শ্যাডো প্রাইসটা কত আসবে বা এস্টিমেটেড কস্টটা আসবে মনিটরি ভ্যালুতে। মার্কেট ডিস্টরশনস মানে মার্কেটটা ফেল করবে কখন বা ডিস্টারবেন্স কখনো আসে, এই জিনিসটা নিতে হবে। ধরো গভর্নমেন্ট একটা ইম্পোজ করলো, ট্যাক্স ইম্পোজ করলো, বা এখন সাবসিডি ছিল ওই প্রজেক্টের জন্য, ওই রিলেটেড প্রজেক্টের জন্য, এখন সাবসিডি নাই। তো এই ধরনের আনসার্টেনটি, যেটা একটু আগেও দেখানো যাচ্ছে কন্টিনজেন্সি, কাইন্ড অফ মার্কেট ডিস্টরশনটা রিলেটেড টু দ্য কন্টিনজেন্সিস এর উপরে। এখানে রাইট সাইডে যে ফিগারটা দেখা যাচ্ছে, এটা আমরা একটু তোমরা দেখে নিবা, তারপরে একটু বলার চেষ্টা করি। এখানে যে স্যাম্পল গুলো দেওয়া আছে, আসলে এটা একটা আউটপুট ভ্যালুয়েশন, একটা প্রজেক্টের আউটপুট তুমি ইভ্যালুয়েট করতেছো কিভাবে। কিউটা হচ্ছে কোয়ান্টিটি, কিউ, ডব্লিউটা হচ্ছে উইথ প্রজেক্ট, আর উইদাউট প্রজেক্ট হচ্ছে ডব্লিউও। প্রজেক্ট থাকলে কিরকম কোয়ান্টিটি হবে কতখানি, আর প্রজেক্ট না থাকলে এটা উইদাউট প্রজেক্ট, আর হচ্ছে এখানে হচ্ছে উইথ প্রজেক্টের কোয়ান্টিটি, এই পরিমাণ। যে একটা প্রজেক্ট ছাড়া একটা কোয়ান্টিটি ছিল এইরকম পরিমাণ, আর কোডের সহ এইরকম পরিমাণ হচ্ছে। এট দ্য সেম টাইম এখানে দেখো ডব্লিউ যেটা প্রাইসটা, উইদাউট প্রজেক্টের প্রাইসটা ছিল হাই, উইথ আর প্রজেক্ট আসার পরে প্রাইসটা লো হয়ে গেছে, সাপ্লাই বেশি বা ডিমান্ড স্যাচুরেট হচ্ছে, তখন প্রাইসটা কমে যাচ্ছে। দেখা যাচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট এরকম হচ্ছে, যখন প্রজেক্ট সহ তখন এখন কোয়ান্টিটি বেশি, প্রাইস কম। আর উইদাউট প্রজেক্টে দেখো এখানে উইদাউট প্রজেক্টের কোয়ান্টিটি পরিমাণও কম, প্রাইসটাও বেশি। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এখানে, আর এটার জন্য ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এখানে। এসটা হচ্ছে সাপ্লাই, এভাবে সাপ্লাই যেটা ভ্যারি করতেছে, যেটা আর কি রেগুলার সাপ্লাই। আর ডি হচ্ছে ডিমান্ড। ডিমান্ড বেশি থেকে আস্তে আস্তে যত প্রজেক্ট থাকবে এটা ডিমান্ডটা আরো বাড়বে, মানে প্রাইসের উপর। প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, প্রাইস বাড়লে ডিমান্ড এইভাবে কমে যাচ্ছে। সেম ক্ষেত্রে কোয়ালিটি যখন কম, সাপ্লাই, মানে এখানে দেখা যাচ্ছে কোয়ালিটি আর সাপ্লাই কাইন্ড অফ ইকুয়ালিটি এন্ডে যাচ্ছে বেশির দিকে।
এটা একটা বেসিক মানে ফিগার, যে এটা প্রাইসের উপর ডিমান্ড ভ্যারি করবে বা প্রাইসের উপর সাপ্লাই ভ্যারি করবে। এটাই বোঝা যাচ্ছে, যেমন সাপ্লাই বেশি হবে একটা পর্যায়ে স্যাচুরেটেড হবে, যেখানে ইনপুট যেটা বলছিলাম এটা হলো আউটপুট ইভ্যালুয়েশন করতেছে, সিমিলারলি হচ্ছে ইনপুট ইভ্যালুয়েশন, যে তুমি যে ইনপুট দিচ্ছ তার উপরে ইভ্যালুয়েশনটা, যে এটা হচ্ছে, বাট এটা একই রকম প্রাইসিং আদার ওয়ে, বাট ইজ একই রকম। একটা জিনিস মনে রাখতে হবে যে উইলিংনেস টু পে, এই কিছু কিছু টার্ম আছে এখানে, উইলিংনেস টু পে কথাটা কোথায় কোথায় বলা আছে, যে আমি কতখানি পে করব আর কতখানি করব না। এখানে যেমন নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্টের কথা বলা আছে, যেটা অলরেডি আমি বলছি, যে আউটপুটটা উইলিংনেস টু পে একটা এখানে বলা আছে হচ্ছে আউটপুটের ক্ষেত্রে, ইনপুটে জানি না। উইলিংনেস টু পে, উইলিংনেস টু পে ওয়ার্ডটা তোমরা হয়তো শুনছো, যে হোয়াট ইজ মিন বাই দ্য উইলিংনেস টু পে। একটা কাস্টমার, তুমি ধরো কোনো ল্যাপটপ কিনবা বা একটা ভালো পেন কিনবা বা কোনো একটা কিছু কিনবা, এটা তুমি কতখানি ম্যাক্সিমাম অ্যামাউন্টে কিনবা, এটাই হচ্ছে উইলিংনেস টু পে। কারণ তুমি তার বেশি হলে ওটা তুমি কিনবা না, সেটা এটার উপর ডিপেন্ড করবে যে মার্কেটটা। তারপরে একটা পর্যায়ে স্যাচুরেটেড হলে তখন মার্কেটটা আর হলো গ্রো করবে না, ডিমান্ড যখন স্যাচুরেটেড হয়ে যাবে, প্রাইস ভ্যারি করলে না ভ্যারি করলেও কমবে না, মানে এটা এটা খুব একটা ডিস্টারবেন্স আসবে না। তবে প্রাইস কমলে অনেক ক্ষেত্রে মার্কেট বাড়ে, মানে তুমি এটা তোমার ডিমান্ডটা বেড়ে যায়, ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট, বাট এনার্জি রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেট স্যাচুরেটেড হয়ে যায় একটা পর্যায়ে। তুমি যদি প্রাইস কম বেড়েও যায়, তাহলে দেখা যাচ্ছে ডিমান্ড কমবে, প্রাইস বেড়ে গেলে ডিমান্ড কমবে বা ব্যবহার সাশ্রয় করবে, সেটা হয়। আমি যেটা উইলিংনেস টু পেটা বের করতে চাচ্ছিলাম, কোথায় যে লেখা এটা আমি দেখতে পাচ্ছি না, এনিওয়ে আস্তে আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা ওটা থাক। তারপরে আসলে হচ্ছে বর্ডার প্রাইস ফর ট্রেডেড গুডস। এখন একটা প্রজেক্টের সবগুলো তো আর মানে লোকালি অ্যাভেলেবল থাকে না, তো বড় প্রজেক্টগুলোর অনেক ইকুইপমেন্ট হচ্ছে মানে এটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার আছে, মেনলি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে ইম্পোর্ট করতে হয় অনেকগুলো। তো ট্রেডেড গুডস গুলো যেগুলা কি কি ট্রেড করতে হবে, কি কি আনতে হবে, সেগুলো জিনিসও এখানে অ্যাসেসমেন্ট করতে হবে ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। ট্রেডেড গুড বলে যেগুলো ধরো এখানে তোমাকে অনেকগুলো প্যারামিটার আছে, এক্সপোর্টেড প্রজেক্ট আউটপুট এটার উপর ডিপেন্ড করবে, ইম্পোর্ট সাবস্টিটিউট আউটপুট ডিপেন্ড করবে, কোনটা তুমি সাবস্টিটিউট করবে যেটা এটার উপর ডিপেন্ড করবে, আর কস্ট গুলো ডিপেন্ড করবে, কিন্তু কস্ট শুধু যে প্রাইস তার উপর না, তারপর ওই প্রোডাক্টের বা ওই কম্পোনেন্টের বা ওই গুডস এর ইন্স্যুরেন্স থাকবে, তার ফ্রেট কস্ট থাকবে, এই প্রাইসগুলো সবই অ্যাড করতে হবে তোমার দুই অ্যাসেসমেন্টের, ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। মেন কথা এখানে আমি বলতে চাচ্ছি যে যেটা বড় প্রজেক্টের এখানে ইম্পোর্ট এক্সপোর্ট দুটাই থাকবে। ইম্পোর্ট যেটা ট্রেডেবল গুডস, সেগুলোর হচ্ছে তুমি সব প্রাইসগুলো এখানে কনসিডার করতে হবে। আবার কিছু কিছু আইটেম যদি এক্সপোর্ট করো, সেটাও তোমাকে মানে কনসিডার করতে হবে তার ইন্স্যুরেন্স ফ্রেট কস্ট ধরে। আবার নন ট্রেডেড যেগুলো হচ্ছে তোমাকে ট্রেড করতে হবে না, লোকালি অ্যাভেলেবল, সেগুলোর ক্ষেত্রে কি কি মানে প্যারামিটার বা কি কি কনসিডার করতে হবে সেখানে বলা আছে। নন ট্রেডেড আউটপুটস ফর প্রাইসিং প্রিন্সিপাল অ্যাজ ফলোস, যেখানে এটা লোকালি অ্যাভেলেবল যেটা, সেটার ক্ষেত্রে যে গুডস গুলো ইউজ করবা সেটার ইনক্রিমেন্টাল ইনপুটস কিরকম হতে পারে, ইনক্রিমেন্টাল আউটপুট কিরকম হতে পারে, ওই গুডস গুলোর মার্জিনাল কস্ট কত, বা ওই গুডস গুলোর লোকালি সাবসিডি আছে কিনা বা ট্যাক্সেবল কিনা, অ্যাডিশনাল ভ্যালুয়েড ট্যাক্স আছে কিনা, এই জিনিসগুলো ইকোনমিক অ্যাসেসমেন্টে নিয়ে আসতে হবে। তারপরে এটা তখন বলা হচ্ছে ইনপুট আউটপুট। মেনলি ইনপুট যে একটা প্রজেক্টের ইনপুট প্যারামিটার গুলো কি 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 কনসিডার করতে হবে সেগুলো বলা আছে। তারপরে আউটপুট যেটা সেটা নিয়ে বলা হলো। তারপরে ইকোনমিক প্রাইস অফ লেবার, লেবার গুলো এখানে কনসিডার করতে হবে। এখানে যখন বড় প্রজেক্টের কথা বলা হয় তখন মাল্টি টাইপস অফ লেবার লাগে, এখানে স্কিল লেবার লাগে, নন স্কিল লেবার লাগে,
তারপরে হচ্ছে টেকনিক্যাল স্কিল লাগে, নন টেকনিক্যাল থাকবে, তারপর ফরেন থাকবে, লোকাল তো থাকবেই। তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, ধরো কত পার্সেন্ট লেবার হচ্ছে ফরেন, কত পার্সেন্ট লোকাল, লোকাল হলে কত পার্সেন্ট হচ্ছে স্কিল লেবার, কত পার্সেন্ট আনস্কিল লেবার, স্কিল লেবারের স্যালারি কিরকম, ওয়েজেস যেটা বলা হয় কিরকম, আনস্কিল লেভেলের স্যালারি কিরকম, সেই জিনিসগুলো ক্যাটাগরিজ করতে হয় এবং কনসিডারে আনতে হয় ইকোনমিক প্রাইসের ক্ষেত্রে। তারপরে ইকোনমিক প্রাইস অফ ল্যান্ড, তুমি যে প্রজেক্ট করবা তো সেই ল্যান্ডের কি মানে এটা কোন এরিয়ায় কিরকম প্রাইসিং, লোকাল না আরবান না এগ্রিকালচার না কি টাইপের ল্যান্ড, সেগুলো দেখতে হবে, এই কনসিডারেশনটা আনতে হবে। তারপরে ফরেন এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ যেহেতু একটা বড় প্রজেক্ট, এখানে ফরেন এক্সচেঞ্জ তো অবশ্যই এখানে কনসিডার করবে, থাকতে হবে, যেহেতু ইম্পোর্টেড আইটেম অনেক থাকবে, অনেক গুডস থাকবে, যেটা বলা হলো ফ্রেট, ইন্স্যুরেন্স, এই চার্জগুলো থাকবে। তো ফরেন এক্সচেঞ্জ ইজ এ মাস্ট। এখানে দেখা যাচ্ছে দুই ধরনের ফরেন এক্সচেঞ্জ রেট থাকে। সাধারণত তোমরা জানো যে বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকের একটা ফরেন এক্সচেঞ্জ রেট যেটা ডলার ভ্যালু একরকম দেওয়া থাকে বাংলাদেশি, আর আউটসাইড মার্কেটে আবার ভ্যালুটা ভিন্ন, এটা সাধারণত বেশি হয় আউটসাইড মার্কেটে। তো দুটো ভ্যালুই তোমাকে কনসিডার করে অ্যাসেসমেন্টটা করতে হবে, যেমন অফিসিয়াল এক্সচেঞ্জ রেট আর আনঅফিসিয়াল বা শ্যাডো এক্সচেঞ্জ রেট। শ্যাডো এক্সচেঞ্জ রেট সাধারণত বেশি হয় দেন অফিসিয়াল এক্সচেঞ্জ রেটের চেয়ে, তো যেটা বাংলাদেশেও প্র্যাকটিস আছে। দুটোই কনসিডার করে তোমাকে ইকোনমিক ইভ্যালুয়েশনটা করতে হবে প্রজেক্টে। ওভারঅল এখানে সামারি দেওয়া আছে যে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আর হচ্ছে ইকোনমিক অ্যানালাইসিস বা ইনভেস্টমেন্ট, এটার কম্প্যারিজনটা করা আছে। যদি প্রথম কম্প্যারিজনে দেখো, এটা দেখলে তোমরা মোটামুটি ক্লিয়ার একটা পিকচার হবে। তারপরে ইন ডিটেলস কি কি প্যারামিটার, কোন লেভেল পর্যন্ত যেতে হবে প্যারামিটারের, সেগুলো দেখতে পারবা। যদি কস্ট এলিমেন্টের কথা বলা হচ্ছে প্রথমে ইকোনমিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, কস্ট টু দ্য ইকোনমি ইনক্লুডিং এক্সটার্নাল কস্ট, যেটা ফাইন্যান্সিয়ালি শুধু ফাইন্যান্সিয়াল কস্ট ধরা হয় বা ইকোনমি মনিটারি ভ্যালুতে, এখানে এক্সটার্নাল কস্টটা বলা হবে, যে ধরতে হবে। যেখানে এক্সটার্নাল কস্ট যেটা, এটা কাইন্ড অফ এক্সটার্নাল, যেটা একটু আগেই বলা হলো ফরেন এক্সচেঞ্জ রেট, অফিসিয়াল একটা, আনঅফিসিয়াল আর একটা, কোনটা ধরবা কোনটা ধরবে না, ইকোনমিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটা ধরতে হবে দুটাই। আর ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে যেমন এক্সটার্নালিটি কস্ট, যেটা ইমিশন রিলেটেড, ট্যাক্স, সাবসিডি, গভর্নমেন্ট প্রাইস হঠাৎ করে বাড়াই দিল, কমাই দিল, তোমরা রিসেন্ট মনে হয় নিউজও দেখতেছো, দেখা যাচ্ছে যে অয়েল প্রাইসটা বেড়ে যাচ্ছে, কমতিছে। যেমন বাংলাদেশেও কিন্তু অয়েল প্রাইস যেটা প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করে, এগুলো হলো এক্সটার্নালিটি কস্ট। এই জিনিসগুলোও ইকোনমিক অ্যাসেসমেন্টে আনতে হবে, বাট ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টে ওগুলো আসে না, সাধারণত নিতে হয় না, ক্যালকুলেশনের সময় নেয় না। আর বেনিফিট, যেমন ক্ষেত্রে বেনিফিট টু দ্য ন্যাশনাল ইকোনমি আর রিলেভেন্ট, এখানে এই প্রজেক্টের বেনিফিটে একটা ব্যক্তি বা প্রাইভেট কোম্পানির উপর রিলেটেড না, বাট ন্যাশনাল বেনিফিটের উপর নির্ভরশীল, বা এই ইকোনমিক অ্যাপ্রাইজালটা নির্ভর করে। বাট ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে ওনার বা যে ব্যক্তি বা ওই কোম্পানির মালিক, তার সাথে রিলেটেড, এটা ক্লিয়ারলি পার্থক্য বোঝা যাচ্ছে। এই বেনিফিটটা and willingness to accept, মানে উইলিংনেস টু পে, মানে যেটা আমি একটু বলার চেষ্টা করলাম, ধরো নাও ইলেকট্রিসিটি প্রাইসের কথাই যদি বলা হয়, আসলে একটা কনজিউমার, ধরো একটা রুরাল কনজিউমার বা এভারেজ ইনকামের পিপল কত পার্সেন্ট ম্যাক্সিমাম অ্যাফোর্ড করতে পারবে, যে এই পর্যন্ত হলে ইলেকট্রিসিটি, যদিও আমাদের দেশে প্রেক্ষাপটটা মার্কেটের উপর ডিপেন্ড করে না, এটা ওয়ান ওয়ে বা টপ ডাউন, আমাকে নিতেই হবে বাধ্য। কিন্তু এখন বাধ্য হয় কিনা আর উইলিংনেস টু পে ইজ ডিফারেন্ট। আমি মার্কেটে যখন অ্যাভেলেবল থাকবে তখন তুমি উইলিংনেস টু পেটা অ্যাকসেপ্টেবল, যে হ্যাঁ আমি এটার উপরে নিব না, ওটাতে যা পাবো তাই নেব। বাট এইখানে আমরা গভর্নমেন্ট বাউন্ড যখন প্রাইস থাকে, তখন আমার উইলিংনেস এর উপর ডিপেন্ড করে না, গভর্নমেন্ট যেটা দেয় সেটা আমাকে নিতে বাধ্য করে। সেই ক্ষেত্রে আমি হয়তো কত বেশি ব্যবহার করব বা কত কম ব্যবহার করব, ডিপেন্ডস অন আওয়ার ইনকাম, মানে আমার উইলিংনেস এর উপর ডিপেন্ড করবে। তো উইলিংনেস টু পে আর উইলিংনেস টু অ্যাকসেপ্ট দুই জিনিস। আমি এটা পে করব, আর আরেকটা জিনিস বলবো, পে করি না করি এটা অ্যাকসেপ্ট করতে হবে, মানে এটা অ্যাকসেপ্টেবল, এই রেঞ্জটা অ্যাকসেপ্টেবল। যে ইলেকট্রিসিটি প্রাইস 6 টাকার মধ্যে 5 টাকার মধ্যে হলে ইজ ওকে, বা 6 টাকার বেশি হলে এটা নট অ্যাকসেপ্টেবল। আর যদি 5 টাকার মধ্যে হয়, আমি উইলিংনেস টু পে করবো, আমি as much as needed I use it or I consume it.
বাট যখন এটা বেশি হবে তখন অ্যাজ মাচ অ্যাজ আই নিডেড করবো না, তখন আমার যতটুকু মিনিমাম না করলে নয় সেটুকু করব। সেটা হচ্ছে উইলিংনেস টু পে, উইলিংনেস টু অ্যাকসেপ্টেন্স। এই জিনিসগুলো ডিপেন্ড করবে ইকোনমিক অ্যাপ্রাইজালের ক্ষেত্রে, বাট ফাইন্যান্সিয়াল অ্যাপ্রাইজালের ক্ষেত্রে এটা লাগবে না। ভ্যালুয়েশন শুধু মার্কেট প্রাইসের উপর। মার্কেটে একটা অয়েল যদি 1000 লিটার যদি আমি 5 লিটারের একটা তেল যদি 1000 টাকা হয়, তো ওইটা ভ্যালুয়েশন ওই মার্কেট প্রাইসের উপরেই ডিপেন্ড করবে, এটা অন্য কিছুর উপরে আমি পে করি না করি বা উইলিংনেস আছে কিনা দরকার নাই, কারণ ওটা আমার নিড, ওটা লাগবেই মার্কেট প্রাইসে। কভারেজের ক্ষেত্রে সাধারণত এটা ব্রড, এটা হচ্ছে ধর নাও ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, এনভায়রনমেন্টাল, ন্যাশনাল বেনিফিট সব কিছু কনসিডার করা হয়। বাট ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ন্যারো, এটা একটা ব্যক্তি, একটা কোম্পানির শুধু বেনিফিট নিয়ে রিলেটেড, এটা আর কোনো কিছু এদিক সেদিক তাকায় না, মানে জাস্ট লিমিটেড। আর ভায়াবিলিটি, এটা তো বোঝাই যাচ্ছে, ভায়াবল যেটা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি ইজ নেসেসারি ফর ইকোনমিক ভায়াবিলিটি বাট নট এ সাফিসিয়েন্ট কন্ডিশন। ফাইন্যান্সিয়াল ভায়াবল হলেই যে ইকোনমিক ভায়াবল হবে, নট লাইক দ্যাট। এটা হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, সেই জন্য ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি ইজ নট ফর ইকোনমিক ভায়াবিলিটি। ইকোনমিক ভায়াবিলিটি ডিপেন্ড করে এটা ওই প্রোডাক্টের, ওই ইন্ডাস্ট্রির, ওই সাস্টেনেবিলিটির উপরে, মানে willingness to pay, willingness to use at the same time benefit for the society or resources, সবকিছু যখন মিলে করা হয় সেটা হচ্ছে ইকোনমিক ভায়াবিলিটি। সবকিছু যদি মানে তোমাকে মিট করতে পারো তাহলে ওটা ইকোনমিক ভায়াবিলিটি ফর দ্যাট প্রজেক্ট। আর ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে শুধু ফাইন্যান্সিয়ালটাই দেখবে, আর দেখবে না অন্য কিছু। তো এই ধরনের যে প্যারামিটারগুলো দিয়ে হচ্ছে অ্যাসেসমেন্টগুলো করা হয়, এগুলো অলরেডি তোমরা ফ্যামিলিয়ার, যে মানে কোন কোন মেথড, এই মেথডগুলো অলরেডি আগেই করা হয়েছে ফাইন্যান্সিয়াল মেথডগুলো, যেমন পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন, তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো সাধারণত এই ধরনের ইন্ডিকেটর দিয়ে এগুলো করা হয়, অ্যাসেসমেন্টগুলো করা হয়। আরেকটা মেন যেটা আনসার্টেনটি এন্ড রিস্ক ইন প্রজেক্ট, এই জিনিসটা সবসময় যে কোনো প্রজেক্টেই দেখতে হয়, এবং ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রেও, ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও দেখতে হবে। আর ইকোনমিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তো মাস্ট, বিকজ ইট ইজ রিলেটেড টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল পিপল, ন্যাশনাল ইনকাম, মানে অনেক কিছু। সেই জন্য আনসার্টেনটি বা রিস্ক, আমি গত প্রেজেন্টেশনেও বলছি হয়তো মডেলিং এর ক্ষেত্রে, বা সবসময় আমি বলি যে uncertainty assessment বা risk assessment, this is very important for not only the economic assessment but also for financial assessment. তো কি কি ফ্যাক্টর তোমাকে যে কোনো প্রজেক্টের আনসার্টেনটি বা রিস্কের জন্য দায়ী, সেই প্যারামিটার গুলো মানে কম্প্রিহেন্সিভলি আনতে হবে এবং অ্যাসেস করতে হবে। তো কি কি প্যারামিটার এখানে বলা আছে, রিলেটেড থ্রেট বা ওই যে ট্যাক্স, ভ্যাট, সাবসিডি, অ্যাভেলেবিলিটি, ট্রেডেবল, নন ট্রেডেবল, মার্কেট ফেলিওর, লট অফ মানে আনসার্টেনটি ইস্যুস নিড টু কনসিডার। এখন এটা থিওরি এই পর্যন্তই, যেটা এই স্লাইডগুলোর মধ্যেই তোমরা একটু দেখে নেও, জাস্ট বোঝার চেষ্টা করো যে ইকোনমিক অ্যাসেসমেন্টের জন্য কি কি প্যারামিটার কনসিডার করতে হয়, আর স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করবা যে ইনভেস্টমেন্ট, প্রথমে ইনভেস্ট করতে কি কি লাগে, ইনপুট প্যারামিটার গুলো, তারপরে আউটপুট কি পাচ্ছি সেটা, ইনপুটের মধ্যে ভাগ করার চেষ্টা করবা যে ইনভেস্টমেন্ট কস্ট, তারপরে ইকুইটি, ডেট, লোন কতখানি, ইকুইটি কত পার্সেন্ট, তারপরে এক্সচেঞ্জ রেট, অপারেশন মেইনটেনেন্স কস্ট, লেবার কস্ট, এই যে ভাগ করে করে তোমাকে অ্যাসেস করতে হবে। আমরা যে আগে যে অ্যাসেসমেন্টগুলো করছিলাম টু দ্য ফরওয়ার্ড, তারপরে ল্যান্ড কস্ট, এই জিনিসটা আনতে হবে। এখানে একটু ডিটেইলিং করতে হবে বেনিফিট এবং সোসাইটাল বেনিফিট সহ। তো যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো তোমার পরিচিত, এবং ইকুয়েশনগুলো দেওয়া হচ্ছে এখানে আবারও, যে ম্যাথ করবো এই রিলেটেড একটা প্রজেক্টের, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট করব এবং ইকোনমিক অ্যাসেসমেন্টও করব। কোনগুলো ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টে তোমরা জানো কি কি প্যারামিটার কনসিডার করতে হবে, এখানে শুধু অ্যাডিশনাল আসবে ইকোনমিক প্যারামিটার, ইকোনমিক অ্যাসেসমেন্টের জন্য অ্যাডিশনাল কি করতে হবে সেই জিনিসগুলো। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রথমে বের করতে হবে, অনেক লেন্দি ম্যাপ বাট ভেরি সিম্পল। সিকোয়েন্স গুলো তোমরা যদি মনে রাখো, ফ্লোটা যদি মনে রাখো, তাহলে ইজিলি করতে পারবা। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 0 ইয়ারে, যেটা আমরা আগেও পড়ছি, এখনো দেখতে পাচ্ছ।
তারপরে অ্যানুয়াল ফুয়েল কস্ট, এটার একটা স্টেপ। প্রথমে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট করলা, তারপরে ফুয়েল কস্ট করলা, প্রথম বছরের কত, পরের বছরে কত, ইকোনমিক প্রাইস কত, ফাইন্যান্সিয়াল প্রাইস কত, ইকোনমিক প্রাইসের জন্য কি ইকুয়েশন ইউজ করতে হবে, ফাইন্যান্সিয়াল প্রাইসের জন্য কি ইউজ করতে হবে, এখানে পার্থক্যটা ক্লিয়ার বলা হচ্ছে। তাহলে দুই ধরনের অ্যাসেসমেন্ট এই ইকুয়েশন থেকে করতে পারো, যে ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট এটা, ইকোনমিক প্রাইসটা এটা। তো দুটো ইকুয়েশনই এখানে দেওয়া আছে অ্যানুয়াল ফুয়েল কস্টের ক্ষেত্রে। তারপরে স্যালারি এন্ড আদার অপারেটিং, ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে কি ইকুয়েশনটা, ইকোনমিক অ্যানালাইসিসের জন্য কি ইকুয়েশনটা, এখানে ক্লিয়ারলি বলা আছে। দুটার পার্থক্যটা এখানে দেখতে পাচ্ছ, এবং এই দুটা ফর্মুলা ইউজ করে আমরা করতে পারবো। সিমিলারলি অপারেশন এন্ড মেইনটেনেন্স কস্ট, ইকোনমিক অপারেশন মেইনটেনেন্স কস্টের ফর্মুলাটা হচ্ছে এটা। তারপরে আউটপুট রেভিনিউ, যেটা এটার ফাইন্যান্সিয়াল রেভিনিউ কতখানি, তারপরে ইয়ার 1 এ কত, ইয়ার 2 তে কত, এভাবে যেতে হবে। ইকোনমিক রেভিনিউ কত, কি ইকুয়েশন ব্যবহার করতে হবে সেটা বলা আছে। তারপরে নেট অ্যানুয়াল বেনিফিট, এটা তো বোঝাই যাচ্ছে যে পার্থক্যটা, যে ইয়ারলি নেট বেনিফিটটা কত এখান থেকে বের করতে পারবো। তারপরে ফাইনালি তুমি হিসাব করবে যে প্রজেক্টটা ভায়াবল কিনা, নেট প্রেজেন্ট ভ্যালুটা কত। তাহলে এখানে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটিতে ডিসকাউন্ট রেটটার ইকুয়েশনটা কি, ইকোনমিক ভ্যালিডিটিতে ডিসকাউন্ট রেটটার ইকুয়েশনটা কি, এখানেই মেইন পার্থক্য। যে এখানে ফাইন্যান্সিয়াল ভ্যালিডিটিতে শুধু ডিসকাউন্ট রেটটা ইউজ করা হয়েছে, বাট এখানে ইকোনমিক ডিসকাউন্ট রেটটা রিলেটেড আরো ইনফ্লেশন রেটটা এখানে যোগ করা আছে। এই সূত্রটুকু ডিফারেন্স, এই যে পার্থক্যটুকু, এই ম্যাথই আমরা করব, যে ফাইন্যান্সিয়াল একটা প্রজেক্টের ফাইন্যান্সিয়াল অ্যাসেস করব, ইকোনমিক অ্যাসেস করব, এবং এতগুলো স্টেপ ফলো করতে হবে। এটা লেন্দি ম্যাথ, বাট আমরা ইন পারসন সামনের ক্লাসে এই ইকুয়েশন গুলো ফলো করে ম্যাথটা করব। একদিন করব, 2 দিন করব, ম্যাথটা আমি চাইবো প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা মানে এটা যেন বুঝতে পারো, ফিউচারে যে কোনো প্রজেক্ট হলেও যেন এই মানে যে লার্নিংটা কাজে লাগাতে পারো, স্কিলটা কাজে লাগাতে পারো। এটা বড় একটা অ্যাসেট হিসেবে থাকবে তোমাদের যে নলেজের অ্যাসেট যেটা, সেটা হিসেবে থাকবে আমি মনে করি। সেই জন্য এই ম্যাথটা আমি কিন্তু হচ্ছে মিউট করো, এই ম্যাথটা কিন্তু আমি হচ্ছে কমপ্লিট হওয়ার পরে কুইজ যেটা টেস্ট 3 সেটাতেও দিব, at the same time আমি পরীক্ষাতেও রাখবো। তো আপাতত এখানে আমি স্টপ করি, যদি রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো, আমি কোশ্চেনটা নিচ্ছি, কোশ্চেনগুলো নিচ্ছি, যে কোনো কোশ্চেনই থাকতে পারে তোমরা বলতে পারো। কোনো কোশ্চেন আছে? স্যার কুইজ 3 তে কি তাহলে শুধু ম্যাথই দিবেন, নাকি এখান থেকেও কিছু থিওরি থাকবে? কুইজটাতে শুধু ম্যাথই দিব, থিওরি দিব না, বাট ফাইনাল পরীক্ষায় হয়তো থিওরি ম্যাথ দুটাই দেব। তবে পরিমাণটা কিন্তু বেশি, ম্যাথ ধরো আমি কিন্তু প্রায় 15 নাম্বারস বা 20 নাম্বারস হতে পারে। এই সামনে এই আজকের ক্লাস থেকে সামনে 2-3টা ক্লাস হবে, এর মধ্যেই এই রিলেটেড যে থিওরি দেখালাম, থিওরি প্লাস ম্যাথ। কারণ ম্যাথটা রিলেটিভলি বড়, সময় লাগবে আধা ঘন্টার বেশি, তো সেই হিসাবে মার্কিংটাও বেশি হবে। মিনিমাম 15 নাম্বারস হতে পারে বা 12 নাম্বার মিনিমাম একটা ম্যাথে। আর থিওরি যদি 6 নাম্বার হয় তাহলে 18 নাম্বার, মানে 18 to 20 নাম্বারস এটাতেই থাকবে। ভেরি ইজি, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে তারপরে যখন কনফার্ম হবে সবাই ওকে, তখন আমরা টেস্টে যাব এবং ফাইনালি তো আমরা ফাইনাল পরীক্ষায় রাখবো। ঠিক আছে? জি স্যার। আর কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? এমনি কি ইউজফুল ছিল? যদিও আমি ডিপ ডাইভ করিনি, এটা তো থিওরি, আর এখানে রিলেটিভলি ল্যাঙ্গুয়েজ বেশি আছে, তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে পারবা। মানে যেটা আমি শুরুতেই বললাম যে তোমাদের কিন্তু হচ্ছে অ্যাডিশনাল বই ফলো না করলেও হবে, অন্য কিছু না দেখলেও হবে। যদি যারা মোর ইন্টারেস্টেড, আমি চাইবো যে আরেকটু গুগল করতে, আরো লিটারেচার দেখতে, আরো বই দেখতে। যেমন কিছু টার্ম বলা ছিল, এক্সটার্নালিটিস, শ্যাডো প্রাইস, মার্জিনাল কস্ট, কয়েকটা টার্ম বলা ছিল। এগুলো সম্পর্কে যদি আরেকটু নলেজ নিতে চাও, আরো একটু ক্লিয়ার বুঝতে চাও, বোঝার চেষ্টা করতে পারো। মার্জিনাল কস্ট আমি কয়েকবার বললাম, শ্যাডো প্রাইসের কথা বলছি, যদি বুঝতে পারো তাহলে ভেরি ক্লিয়ার। এটা সবসময় মাথায় রাখতে হয়, মার্জিনাল কস্টটা ইকোনমিক টার্মটা ভেরি ইম্পর্টেন্ট, সবসময় আসে যে মার্জিনাল কস্ট কি। আমার মনে হয় আরেকবার বলি যে মার্জিনাল কস্টটা হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে, যেটা রেগুলার প্রোডাক্ট, যে অনেকগুলো কার হচ্ছে, হাজার কার একটা কার ইন্ডাস্ট্রিতে হচ্ছে, অ্যাডিশনাল কারটা হইতে যে কত টাকা অতিরিক্ত লাগলো, সেটাই হলো ওই কারের জন্য মার্জিনাল কস্ট।
তো ওই সিম্পল যদি আনকমন কিছু ওয়ার্ড ছিল, যেমন উইলিংলেস টু পে, উইলিংলেস টু অ্যাকসেপ্ট, এই জিনিসগুলো এরা অল অ্যাবাউট ইকোনমিক টার্ম। এগুলা যদি আরো একটু মোর ইন্টারেস্টেড হও, একটু দেখে নিতে পারো, না দেখলেও সমস্যা নাই, যা লেখা আছে এটুকুতে বুঝলেও সমস্যা নাই। ঠিক আছে? তাহলে আমার কোশ্চেনটা তো ক্লিয়ার, বা আমি চাচ্ছি টার্গেট হচ্ছে এখানে আমরা এটা বোঝার চেষ্টা করব একটা বড় এনার্জি প্রজেক্ট। এটা এই ধরনের প্রজেক্ট করলে তুমি যে কোনো প্রজেক্ট, শুধু এনার্জি কেন, নন এনার্জি প্রজেক্টও তুমি ইমপ্লিমেন্ট করতে, বা অ্যাসেসমেন্ট, ইমপ্লিমেন্ট তো বলবো না, অ্যাসেসমেন্ট করতে ইউ আর ক্যাপাবল ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দি টোটাল প্রসিডিউর। এবং এই প্রজেক্ট যদি 25 বছরের হয়, 25 বছরের, এখন তখন তো আর পরীক্ষায় থাকবে না যে আধা ঘন্টার মধ্যে 25 বছরের ক্যালকুলেট করতে হবে। তখন তুমি কয়েক দিন পাবা, মাস পাবা এর অ্যাসেসমেন্ট করার জন্য, ইভেন কয়েক মাস পাবা এই ধরনের প্রজেক্ট অ্যাসেসমেন্ট। আমরা করব আধা ঘন্টায় যেন করতে পারি বা 1 ঘন্টায় করতে পারি, সেই অ্যাসেসমেন্টটা করব। এখানে দুটেই ক্যালকুলেট করতে হবে, একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট আর একটা ইকোনমিক অ্যাসেসমেন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টের ইকুয়েশনগুলো তুমি অলরেডি জানো এবং আবার দেওয়া হয়েছে, এবং ইকোনমিক অ্যাসেসমেন্টের জন্য অ্যাডিশনাল কিছু ইকুয়েশন সেটা দেওয়া আছে। আমরা স্টেপ বাই স্টেপ করবো, যেমন ইনভেস্টমেন্ট, অপারেশন মেইনটেনেন্স, লেবার কস্ট, ফুয়েল কস্ট, দেন বেনিফিটস, দেন ফাইনালি দ্য বেনিফিট অর লস। মানে আশা করি বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাচ্ছি। তোমরা এখন যেহেতু ডিটেলস দেখতে পাওনি, কারণ অনেকে মোবাইল থেকে কানেক্ট করছো, কেউ কম্পিউটার থেকে, মোবাইল থেকে হলে তো ফলোই করতে পারোনি, কারণ এগুলো তো ছোট ছোট করে দেখাও যায় না, বোঝাও যায় না। যতটুকু আমার কথা বুঝতে পারছো অতটুকুই, বাট আমি রিকোয়েস্ট করব তোমরা একটু গো থ্রু করবা, আজকে রাতেই বসে বসে গো থ্রু করবো, তাহলে হবে কি ইজি হবে নতুন করে দেখার চেয়ে। একবার স্লাইড গুলো যদি দেখো, বিএলসিতে আজকেই দেওয়া হবে, তোমরা দেখতে পারো। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি করি, অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, আগে সি সেকশন নেব, তারপর ডি সেকশন নেব। কোশ্চেন নাই?